আজকে আমরা কথা বলবো ডক্টর অদ্রিনীল ব্যানার্জির কাছে। আমরা জেনে নেব মুখ, গলা, দাঁত, মাড়ি এই অঞ্চলে ক্যান্সার কিভাবে বুঝবেন, এর প্রতিকার কী, সবটাই আমরা জেনে নেব। আমি আবার বারবার বলছি, 1 সপ্তাহের বেশি মুখের যে কোনো ঘা যেটা শুকোচ্ছে না, তার কিন্তু যে কোনো ডেন্টিস্টের কাছে বা যে কোনো নাক কান গলা বিশেষজ্ঞর কাছে গিয়ে সেটা দেখানো উচিত এবং দরকার পড়লে তাকে তৎক্ষণাৎ বায়োপসি করা উচিত। বায়োপসি করলে যে কোনো ক্যান্সার কিন্তু খুব সহজভাবে ধরা পড়ে এবং যদি ফার্স্ট স্টেজে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট করা শুরু করা যায়, এখনও পর্যন্ত আমাদের দেশে রেজাল্ট কিন্তু খুব ভালো। ক্যান্সার বুঝতে পারলেন বা ডাক্তার বললেন যে আপনার এই ধরনের সম্ভাবনা আছে, বায়োপসি রেজাল্ট এলো পজিটিভ, এবার তারপরে আপনারা অপারেশনের দিকে যাচ্ছেন। আমাদের দর্শকরা স্বভাবতই জানতে চাইবেন যে অপারেশনটা তো দেখানো সম্ভব না, কিছু প্রতিবন্ধকতা আছে নিয়ম অনুসারে, তো আপনারা অপারেশনটা কি করেন, মানে একটু যদি বলেন। এবার যদি স্টেজ 1 ক্যান্সার হয়, ধরুন জিভে একটি স্টেজ 1 ক্যান্সার হয়েছে, ছোট্ট ক্যান্সার 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটারের মতো একটা ছোটো সাইজের ক্যান্সার হচ্ছে, বা স্টেজ 2 একটা ক্যান্সার হচ্ছে, সেক্ষেত্রে দেখা যায় যে জিভের ওইটুকু পোর্শন আমরা কেটে বাদ দিই। যে কোনো ক্যান্সার যখন আমরা কেটে বাদ দিই, তার চারপাশের যে নর্মাল টিস্যু সেটাকেও আমাদের কেটে একটু বাদ দিতে হয়, যাতে ক্যান্সারটা ওই জায়গায় ছড়িয়ে না যায়। ওরাল ক্যান্সারের ক্ষেত্রে জিভ বা গাল বা ঠোঁট বা যে কোনো জায়গা থেকে যখন আমরা ক্যান্সারটা কেটে বাদ দিই, তার সঙ্গে সেই দিকের গলার যে গ্রন্থিগুলো আছে সেগুলোকেও বাদ দিতে হয়। এটাই হচ্ছে ক্যান্সার ট্রিটমেন্টের পুরো নিয়ম। সেক্ষেত্রে মুখের যে ক্যান্সার হলো সেখানটা বাদ দেওয়া গেল এবং গলা থেকে যে গ্রন্থিগুলো বা গ্ল্যান্ড বা লিম্ফ নোড যেগুলোকে বলি, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিই, যাতে ক্যান্সারটা গলায় বা এসব জায়গায় ছড়িয়ে না যায়। এটা হচ্ছে গিয়ে প্রথম ট্রিটমেন্ট। এবার ধরুন কেউ এলো আমার কাছে যার গালের চামড়া ধরে গেছে বা মুখের এইখানকার হাড় ধরে গেছে ক্যান্সারে, এবং সেক্ষেত্রে কী হয়, মুখের হাড় ধরে গেলে অনেক সময় আমাদের এই হাড়টাকে রিপ্লেস করতে হয়, যেটাকে আমরা বলি রিহ্যাবিলিটেশন অফ দ্য পেশেন্ট। আমি একটা মানুষের জিভ বা গাল বা ঠোঁট বা মুখের মাড়ি কেটে বাদ দিয়ে দিলাম, কিন্তু সে তারপরে খাবে কী করে? তাকে মানুষের সাধারণ জীবনে ফিরে গেতে তাকে কথা বলতে হবে, নিজেকে কমিউনিকেট করতে হবে। এগুলো করার জন্য আমাকে চামড়া দিয়ে বা হাড় দিয়ে বা মাংস দিয়ে সেই জায়গাটাকে তৈরি করে দিতে হয়। এই তৈরি করার ক্ষেত্রে প্রধান ভূমিকা নেন যে কোনো প্লাস্টিক সার্জন বা মাইক্রোভাস্কুলার সার্জন, সেটা ওরাল ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা তারা করে থাকে। তারা পায়ের থেকে হাড় নিয়ে বা থাইয়ের থেকে হাড় নিয়ে বা থাইয়ের থেকে মাংস নিয়ে বা চামড়া নিয়ে, হাতের থেকে চামড়া নিয়ে, বডির অনেক জায়গা থেকে চামড়া বা হাড় নিয়ে সেই জায়গাটা নতুন করে তৈরি করে দেয়। যেহেতু সেই জায়গাগুলো তৈরি হয়ে যায়, মানুষ আবার নিজের জীবনে নিজের মুখ দিয়ে খেতে পারে, আইস টিউব দিয়ে খেতে হয় না, যেটা প্রথম দিকে অপারেশনের পর আইস টিউব দিয়ে অনেকে আপনারা খেতে দেখেছেন। সে নিজের কথা নিজে বোঝাতে পারে এবং অনেক পেশেন্ট আছে যারা নিজের গান গাইছে, নিজের প্রফেশনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেহেতু কারণ তার পা থেকে বা অন্য জায়গা থেকে একদম মুখের যেরকম শেপ ছিল অলমোস্ট তার কাছাকাছি আমরা একটা জিনিস তৈরি করে দিই। কিন্তু সেইগুলো যখন করা হয় সেগুলো কিন্তু একটু ব্যয় সাপেক্ষ হয়ে যায় যদি তাকে প্রাইভেটে চিকিৎসা করাতে হয়। তাই জন্য যদি আর্লি স্টেজে ক্যান্সার ধরা পড়ে এগুলোর প্রয়োজন পড়ে না। কিন্তু যেহেতু আমরা এখন যা পেশেন্ট পাচ্ছি তারা সমস্ত স্টেজ 3 বা স্টেজ 4, তাদেরকে এই চিকিৎসার মাধ্যমে এগিয়ে যেতে হয়। এই চিকিৎসাটা অলমোস্ট 8 থেকে 9 ঘন্টার একটা চিকিৎসা পদ্ধতি হয়, বিশেষ করে অপারেশনের দিন। তার প্রধান চিকিৎসা হলো একটা দল আসেন, তারা মুখের যে অঞ্চলে ক্যান্সারটা হয়েছে সেটাকে কেটে বাদ দেন, গলার গ্রন্থিগুলো যেখানে যেখানে ক্যান্সারটা হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দিলেন। এবার যে সেকেন্ড টিম আসছে তার কাজ হচ্ছে পায়ের হাড় বা চামড়া বা হাতের চামড়া অন্য জায়গা থেকে নিয়ে এসে সেইখানে সেই চামড়া বা হাড় বসানো হয়। বসানোর পর সেই চামড়া বা হাড়ের যে ভেসেলসগুলো থাকে, যেটাকে বলে ধমনী বা শিরা, সেগুলো গলার ধমনী শিরার সঙ্গে সেলাই করে দেওয়া হয় এবং সেগুলোর মধ্যে ব্লাড সাপ্লাই আবার সঞ্চারিত হয়। তখন নতুন করে তার একটা জায়গা বা একটা তার অঙ্গ তৈরি হয়ে যায়। এই যে একটা বিস্তৃত অপারেশন প্রসেস, স্বভাবতই সাধারণ মানুষের প্রশ্ন থাকে যে এর খরচা কেমন, ব্যয় কেমন, তো যদি আপনি এই বিষয়ে কিছু বলেন। এই যে অপারেশনের পুরো পদ্ধতিটা আমি আপনাকে বললাম, এবং ক্যান্সার ডিটেক্ট করা থেকে এবং শেষ পর্যন্ত যার ধরুন একটা পেশেন্টের মাইক্রোভাস্কুলার বা ফ্রি ফ্ল্যাপ যেটাকে আমরা বলি, এই যে প্রসেসগুলোকে বললাম সেগুলোকে ফ্রি ফ্ল্যাপ সার্জারিজ বলে। এই পুরো প্রসেসটা যদি দেখা যায়, এটা একটা প্রচুর মানুষকে এর সঙ্গে জড়িত থাকতে হয়। যে প্রথম যে একজন, আমি ধরলাম গ্রামের একজন প্রথম যে ডেন্টিস্ট থেকে আরম্ভ করে যে পেশেন্টটি যখন ছাড়া পাচ্ছে তাকে যে অ্যাম্বুলেন্সে করে বাড়ি পৌঁছে দিচ্ছে সে অ্যাম্বুলেন্সের ড্রাইভার। তো এই প্রথম ডেন্টিস্ট থেকে আরম্ভ করে এই অ্যাম্বুলেন্সের ড্রাইভার অবধি একটা অসংখ্য শিক্ষিত
এবং যারা ওয়েল ট্রেন্ড একটা লোকের দরকার হয়, এবং এই ওয়েল ট্রেন্ড লোককে দরকার হওয়ার জন্য এদের সারা জীবনের প্রচুর সময়, প্রচুর পরীক্ষা পাশ করা এবং তার সঙ্গে প্রচুর এক্সপিরিয়েন্সের দরকার হয়, এবং এর এক্সপিরিয়েন্সের দাম যদি আপনাকে দিতে হয় তো সেটা একটু কস্টলি হয়েই যায়। সরকারি ক্ষেত্রে যদি যান, বিশেষ করে এখন অনেক রকম সুবিধা আছে, স্বাস্থ্যসাথী সুবিধা আছে, আয়ুষ্মান ভারত সুবিধা আছে, এইসব সুবিধার মধ্যে দিয়ে গেলে সরকারি ক্ষেত্রে ন্যূনতম খরচে, শুধু হয়তো থাকা খাওয়ার খরচ লাগলো একটি পেশেন্টের, বা তার হয়তো সামান্য কিছু ওষুধ কেনার খরচ ছাড়া বাকি সব কিছু প্রায় বিনামূল্যে চিকিৎসা হয়। কিন্তু যদি প্রাইভেটে সেই চিকিৎসা করা হয় তার খরচ কিন্তু বেশ অনেকটাই হয়। ক্যান্সারের ওষুধ মানেই এমনি সাধারণ যে কোনো ওষুধের থেকে অনেকটা দাম বেশি, তো এই ধরনের ক্যান্সারের ওষুধের দামও কি মানে আকাশ ছোঁয়া? ওরাল ক্যান্সারের ট্রিটমেন্টে, বিশেষ করে স্কোয়ামাস সেল ওরাল ক্যান্সারের ট্রিটমেন্টে প্রধান চিকিৎসা হচ্ছে গিয়ে সার্জারি। মানুষ যখন আসে ক্যান্সার নিয়ে, আমরা তাকে বলি যে জায়গাটাকে কেটে বাদ দিতে হবে। এর ক্ষেত্রে কিন্তু কেমোর খুব বেশি রোল থাকে না। হ্যাঁ, পেশেন্ট অনেক সময় আমাদের কাছে আসে যার কোনো ট্রিটমেন্ট করা যাচ্ছে না, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট হয়, সেক্ষেত্রে আমরা কেমো দিই। কিন্তু স্কোয়ামাস সেল কার্সিনোমার ক্ষেত্রে আজ পর্যন্ত যত রিপোর্ট বেরিয়েছে তাতে একটা জিনিস বোঝা গেছে যে কেটে যদি বাদ দেওয়া যায় তাহলেই তার রেজাল্ট সব থেকে ভালো হয়। এবার কেটে বাদ দেওয়ার পর যে বায়োপসি রিপোর্ট আসে, সেই রিপোর্ট দেখে আমরা ভেবে নিই যে পেশেন্টের আর কোনো ট্রিটমেন্ট দরকার লাগছে কিনা। স্টেজ 3 বা স্টেজ 4 ক্যান্সারের ক্ষেত্রে আরেকটি ট্রিটমেন্ট আমাদের দরকার লাগে, সেটা হচ্ছে গিয়ে রেডিয়েশন থেরাপি। এবং সেখানেও যদি দেখা যায় যে বায়োপসি রিপোর্টে যে ক্যান্সারটা অন্য জায়গায় ছড়িয়ে গেছিলো, বায়োপসি রিপোর্ট অনেক সময় বোঝা যায়, সেক্ষেত্রে কেমো এবং রেডিয়েশন একসঙ্গে দেওয়া হয়। কিন্তু প্রথম ট্রিটমেন্ট কিন্তু সবসময় সার্জারি করার পর কেমো রেডিয়েশন লাগে বা শুধু রেডিয়েশন থেরাপি লাগে। রেডিয়েশন বা কেমোথেরাপিটা মোটামুটি 1 মাস ধরে চলে এবং তারও খরচ প্রাইভেটে অনেকটাই আছে, সরকারি ক্ষেত্রে সেটাও কিন্তু বেশিরভাগ জায়গায় বিনামূল্যে দেওয়া হয়। কাটাকাটি মানেই সবার আগে একটা প্রশ্ন আসে রিস্ক ফ্যাক্টর। হ্যাঁ, যে আমাকে অপারেশন টেবিলে তুলে দেওয়া হলো, আমি তো আবার বেঁচে ফিরবো, তো তা প্রত্যেকটা অপারেশনে একটা রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেট করা হয়। তো এখানে যদি রিস্ক ফ্যাক্টরের কথাটা বলেন কতটা? রিস্ক আর বেনিফিট আমরা এটাকে সবসময় একটা সিসর মতো রাখি যে কোনটা বেশি। একটি পেশেন্ট যদি ক্যান্সার নিয়ে আসে এবং কোনো ডাক্তারবাবু যিনি রেগুলার এই পেশেন্ট ট্রিটমেন্ট করছেন, সে নাক কান গলার হতে পারে বা ম্যাক্সিলোফেশিয়াল সার্জন হতে পারে, সে যদি মনে করে যে ক্যান্সারটাকে কেটে বাদ দেওয়া যাবে, সেটা হচ্ছে গিয়ে পেশেন্টের জন্য সব থেকে ভালো। এবার যদি কেটে বাদ দেওয়া না যায়, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টের বেঁচে থাকার সম্ভাবনা সঙ্গে সঙ্গে আমি 2 থেকে 3 বছর কমিয়ে দিতে পারি। যদি পেশেন্টের মুখের ক্যান্সারকে কেটে বাদ দেওয়া না যায় স্কোয়ামাস সেল কার্সিনোমাতে, সেক্ষেত্রে কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে রাখার কোনো সম্ভাবনাই আমাদের কাছে থাকে না। প্রেসক্রিপশন প্লাস পক্ষ থেকে আমরা জানতে চাইছি আপনার কাছে, আমাদের দর্শকদেরকে আপনি এই বিষয়ে কি বার্তা দেবেন, কি সাবধানতা তারা নিতে পারে? আমি প্রথমেই বলবো যে মানুষকে যে কোনো রকম নেশাদ্রব্য থেকে দূরে থাকতে হবে। মুখের যে কোনো ঘা, যে জিনিসটা শুকোচ্ছে না, তার জন্য ডেন্টিস্ট বা মুখের যে কোনো অপারেশন করেন বা মুখের চিকিৎসা করেন এমন কারোর কাছে ছুটে যেতে হবে। তিনি যদি বায়োপসি করতে বলেন, ঠিক সময় বায়োপসি করতে হবে, এবং বায়োপসি করার পর যেরকম ট্রিটমেন্ট প্ল্যান বলা হবে সেই ট্রিটমেন্ট প্ল্যানটা কন্টিনিউয়াস এগিয়ে যেতে হবে, প্রথম। দ্বিতীয়, দাঁতের যে কোনো সমস্যা, ধরুন এমন একটা ডেঞ্চার পড়ছেন যেটা আপনার গালে ঘষা খাচ্ছে, একটা দাঁত আছে যেটা ভেঙে গিয়ে গালে ধাক্কা খাচ্ছে, সেগুলোকে কন্টিনিউয়াস ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে। দরকার পড়লে সেই দাঁত তুলে ফেলতে হবে, দরকার পড়লে যে দাঁত ঘষে গেছে সেটাকে আরও ঘষে দিতে হবে যাতে তার ধারালো ভাব না থাকে। মুখ সম্বন্ধে, নিজের দেহ সম্বন্ধে সচেতন হতে হবে। যদি মানুষ নিজের মুখ সম্বন্ধে সচেতন হন, আমরা অনেক ক্ষেত্রে ওরাল ক্যান্সারের এই যে সেকেন্ড মোস্ট ক্যান্সার ইন ইন্ডিয়া যেটা আছে, তার থেকে অনেকভাবে আমরা মানুষকে বাঁচাতে সক্ষম হব।